প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন চ্যানেল আই ইউসিবি টু দ্য পয়েন্ট। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন এবং ঈদ নিয়ে তো আপনাদের আসলে এক্সাইটমেন্ট আমাদের সকলেরই কাজ করছে এবং আমরা দেখতে দেখতে আসলে রোজার একদম শেষের দিকে চলে এসেছি। সেই ঈদ আমরা উদযাপন করব সকলে সুস্থভাবে আনন্দের সাথে এবং সেই সাথে আসলে আমাদের রাজনৈতিক যে কার্যক্রম চলছে, দেশে আসলে নতুন কি হচ্ছে, নতুন সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই নিয়ে আমরা কথা বলতে চাই আজ। আমাদের সাথে দুজন অতিথি আছেন মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাসদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন সজীব ওনাসিস, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক যায় দিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সজীব ওনাসিসকে দিয়ে শুরু করব। আমরা বলছিলাম যে দেশে আসলে নতুন নতুন কি হচ্ছে, নতুন কথা বলতে গেলে গতকাল খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। আবার বাচ্চাদের আমরা দেখতে পেলাম যে আগে লটারির মাধ্যমে তাদেরকে স্কুলে ভর্তি করানো হতো, সেটি এখন বাতিল করে আবার কিন্তু পরীক্ষার পদ্ধতিটা চলে এসেছে। এই পরিবর্তনটি আসলে কতটুকু ইতিবাচক হবে বাচ্চাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে? আমি ধন্যবাদ জানাই সবাইকে। সেটা হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন যে খাল খনন কর্মসূচি, যেটা এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে এবং এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন এবং সেই সময়টা খুবই সফল একটা কর্মসূচি ছিল। পরবর্তী সরকার এই কর্মসূচিটা স্থগিত বা কন্টিনিউ করে নাই। এই জন্যে আমাদের ধরেন যে খাল খনন বলেন বা সেচ প্রক্রিয়া বলেন, সিস্টেম বলেন, এটাকে একটা বিরূপ প্রভাব পড়েছিল। তা বহুদিন পরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার, যেটা তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, ওনারা আবার খাল খনন কর্মসূচিটা চালু করেছেন। আশা করি এটা একটা ভালো ফলাফল নিয়ে আসবে, কারণ জিয়াউর রহমান সাহেব এটা করার ফলে সেই সময় একটা সবুজ বিপ্লব ঘটেছিল বলে এটা ইতিহাস সাক্ষ্য দেয়। এবং সেই সময় ধান উৎপাদন বলেন, অন্যান্য সবজি, এটা একটা খুবই পজিটিভ প্রভাব পড়েছে। সমৃদ্ধ হবে, আমরা সেই প্রত্যাশা। বাচ্চাদের স্কুলের যে পরিবর্তন সেটা নিয়ে একটু শুনি। এইটাতে আমার একটু বিরূপ বা নেগেটিভ একটা আছে, মতামত আছে। আসলে সিস্টেমটা আপনার মানে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্যে কোনটা ভালো হবে এইটা কিন্তু মানে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনার যে লটারি, এটা খারাপ ছিল না, কারণ এইটা হচ্ছে আপনার একটা ভর্তি। আজকে একটা পেপারে দেখলাম যে লটারি বাদ আবার ফিরছে ভর্তি যুদ্ধ। এটাই তো যুদ্ধ। আমাদের কি এটা কি বাচ্চাদেরকে কি আমরা এই যুদ্ধে ঠেলে দিব? এই যে একটা কোমলমতি শিশু, আপনি একটা বড় ক্লাসে ভর্তি পরীক্ষা হতে পারে, কিন্তু আপনার ক্লাস 1-এ যার কিনা কোনো শিক্ষা জীবনই শুরু হয়নি, তাকে একটা পরীক্ষা ভীতির মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। এইটা আমার মনে হয় না যে এটা খুব চিন্তাভাবনা করে করা হয়েছে, এবং এটা আমার মনে হয় যে আবার একটু রিভাইজ করা উচিত। কারণ লটারিটা এটা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং সবার ভর্তিটা যেন সমতা ভিত্তিতে হয় এবং এখানে কোনো রকমের যেন মানে বৈষম্য না হয়। এই জন্যে আমার মনে হয় যে লটারি সিস্টেমটা ভালো এবং এইটার থেকে বড় ক্লাসে ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে। ক্লাস 1-এ এটা কোনোভাবেই আমার মনে হয় যে একটা মানে যুগোপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মোহাম্মদ মহসিনের কাছেও শুনবো, আপনি কি মনে করছেন আসলে কি বাচ্চাদের উপর প্রেশার হয়ে যাচ্ছে? কিন্তু একই সাথে কিন্তু অন্য পাশে যখন লটারিতে পরীক্ষা হয়, তখন লটারিতে যখন ভর্তি করানো হয়, তখন কিন্তু হয়তো তুলনামূলকভাবে একটু বেশি পরিশ্রম করেছে সেই শিশুটিও হয়তো পাচ্ছে না। তো আসলে কোনটি ভালো? আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যে বিষয়টা বলছেন, শিশুদের স্কুলে ভর্তির বিষয়টা দেখেন, দাদা বলছেন একটা বাচ্চা 5 বছর বয়সে, সে কিসের ভিত্তিতে একটা ভর্তি পরীক্ষা দেবে, কি লিখবে সে? এবং এই যে আপনার এই যে বাচ্চাদের উপর একটা মানসিক প্রেশার,
এবং আপনার ওই যে গার্ডিয়ানদের উপর একটা মানসিক প্রেশার। আমি জানি না তারা কী চিন্তা করছে। আমার কাছে যেটা মনে হয় এই আপনার ওই যে এই ভর্তি পরীক্ষাটার কারণে আপনার ওই যে বাংলাদেশে কোচিং সেন্টার যেগুলো আছে বা নিত্য নতুন অনেক কোচিং সেন্টার আবির্ভাব হবে এবং সমস্ত গার্ডিয়ানরা তাদের অবুঝ বাচ্চা ছেলেকে সেই কোচিং সেন্টারে ভর্তি করবে এবং ভর্তি করার পর ওই জায়গা থেকে সমৃদ্ধ হয়ে জ্ঞান অর্জন করে তারপর তারা ভর্তি পরীক্ষা দিবে। এই যে বাচ্চাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করা কেন করতেছেন, কী করতেছেন আমি জানি না আর কি। ঠিক আছে, লটারি সিস্টেমটা আমার ধারণা হয়তো ভালোই ছিল, হয়তো প্রিভিয়াস গভর্নমেন্ট এইটা করছে, এই কারণে এই গভর্নমেন্ট এইটা হয়তো বাতিল করবে, এইটাই হইতে পারে। এছাড়া কোনো ব্যক্তি আর কিছু লোককে সুবিধা দেওয়া যে কোচিং সেন্টারের সমস্ত শিশুরা কোচিং সেন্টারে ভর্তি হবে, তাদের আয় সমৃদ্ধি হবে, এই কারণে হইতে পারে। কোচিং কালচারটাকেও আসলে কিভাবে উঠানো যায়, কিভাবে স্কুলে বাচ্চাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া যায়, সেই বিষয়ে হয়তো সরকারের একটা শোনেন, পদক্ষেপ নেওয়া উচিত। সরকার যদি চায়, রাষ্ট্র যদি চায় যে আমি এই জিনিসটা করব, ঠিক আছে, রাষ্ট্রের কাছে এই বিষয়টা কোনো ব্যাপার না পারে। বিষয় জি, না। আমরা একটু রাজনীতির আলাপে ফেরত আসি। বিএনপি কেমন দেশ চালাচ্ছে সোফার? আপনি জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কি বলবেন? ধরেন বিএনপির বয়স আজকের এক বছর 1 মাস, জি। 17ই ফেব্রুয়ারি থেকে 17ই মার্চ। এই 1 মাসের মধ্যে একটা রাজনৈতিক সরকারকে মূল্যায়ন করার মতো যথেষ্ট না। তারা মাত্র শুরু করছে, তারা ভবিষ্যতে আরও কী করবে তার উপর নির্ভর করে। এই মুহূর্তে যেটা তারা করতেছে আমার কাছে একটা জিনিস বিষয়, যেটা আমি একটা রাজনীতি করি, একটা অসাম্প্রদায়িক রাজনীতি করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। সেটা হল যে আমি মনে করি যে আপনার পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, এবং এইটা এই জিনিসটা আমার ধারণা জনগণ খুব সহজভাবে মেনে নেয়নি। ঠিক আছে, তো বিএনপি তারা 1 মাসের ভিতর খাল কাটতেছেন, আরও কিছু কিছু কর্মসূচি নিয়েছেন। দেখি ভবিষ্যতে তারা এই মুহূর্তে 1 মাসের মধ্যে তাদের কোনো কিছু মূল্যায়ন। এখন রাজনীতিতে জাসদের কি অবস্থা? আমরা তো আমাদের মতো করি, আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো আমরা পরিচালনা করি। আমরা জনগণের কাছে যাই, আমরা সভা সমাবেশ করি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম আপনার কাছে আবার আসবো এই বিষয়ে। আমরা সজীবন হাসিসের কাছে শুনি। আমরা পার্লামেন্টে চলে গিয়েছিলাম। পার্লামেন্টে আসলে যেসব ঘটনা ঘটছে, শুরুর দিন রাষ্ট্রপতির শপথে বিরোধী দলের ওয়াকআউট, তারপরে আবার এই যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি, এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলে আসে। তো আমরা সবার সাথে কথা বলছি এবং অনেকেই মতামত দিচ্ছেন যে আসলে বিএনপি সংস্কারগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবে, কিন্তু তারা সংস্কার পরিষদের সংস্কার গ্রহণ করছে না, কারণ সেটি সংবিধানের বাইরে। এখানে আবার পাল্টা ব্যাপারও আছে যে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি তো আসলে সংবিধানের বাইরে গিয়ে আবেগেই হয়েছে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আবেগ দিয়ে দেশ চলে না। আপনি কি বলবেন, আসলে কি হচ্ছে? গণ অভ্যুত্থান আবেগে দিয়ে হয়েছে এটা কথাটা ঠিক না। গণ অভ্যুত্থান একটা বড় ধরনের প্রেক্ষাপট ছিল। আবেগ দিয়ে আপনার প্রেম ভালোবাসা হয়, কিন্তু গণ অভ্যুত্থান হয় না। এটার পিছনে সুনির্দিষ্ট কারণ ছিল, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল এবং আমাদের যে রাজনৈতিক যে সহমর্মিতা বা সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম। আমরা বিরোধী দলকে দমনের জন্য এমন কোনো কাজ নাই যে প্রিভিয়াস গভর্নমেন্ট করে নাই, এবং ভোটের যে সিস্টেম ছিল সম্পূর্ণভাবে এটা নষ্ট করে ফেলা হয়েছিল। এবং এই কারণেই একটা পুঞ্জীভূত যে ক্ষোভ, এটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরণ হয়েছিল এবং এই বিস্ফোরণে সরকারের পতন হয়েছিল এবং আপনার অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। এইটার সাথে আপনার আমাদের রাজনীতিতে সুস্থ ধারায় ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, আমরা গণ অভ্যুত্থান হওয়ার পরে দেশটা যেন আবার সুন্দরভাবে সাংবিধানিক পন্থায় চলে, সেইটাই আমাদের চেষ্টা করা উচিত ছিল এবং এখনও উচিত হবে। আজকে সংসদে যে প্রেসিডেন্টের ভাষণের উপর যেই তারা বিরোধী দল থেকে প্রোটেস্ট করা হলো, এটা একটা অযৌক্তিক এবং আমার মনে হয় না যে
তারা তাহলে 18 মাস এই প্রেসিডেন্টের অধীনে তারা তো বিভিন্ন অর্ডিন্যান্স তারা পাশ করিয়েছে, এমনকি এই পার্টির সমর্থক বা এই পার্টির মেম্বাররা উপদেষ্টা হিসাবে এই প্রেসিডেন্টের কাছেই শপথ নিয়েছে। আমার মনে হয় যে রাজনীতিটা বা দেশটা একটা সুশৃঙ্খল এবং নিয়ম কানুন, আইন কানুন, ল অ্যান্ড অর্ডার সব মিলিয়ে সুন্দরভাবে চলা উচিত। এইখানে আপনার সস্তা কথা বলে কোনো লাভ নাই। গণ অভ্যুত্থান হয়েছে রাজনীতিকে ঠিক করার জন্য, রাজনীতিটাকে নষ্ট করার জন্য না। আর যেই সংবিধান সংস্কার বা রাষ্ট্র সংস্কার, এটা তো অনগোয়িং প্রসেস, এটা চলবে। এটা এরকম না যে আপনি ওভারনাইট সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার রাষ্ট্রটাকে আপনার সঠিকভাবে চলতে হলে আমাদের যে সংবিধান আছে সেটা মেনে নিয়ে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন যে জায়গায় করা দরকার, অতীতে বহু জায়গায় সংশোধন এসে ভবিষ্যতেও হবে, সবাই মিলে সেই পথে এগোনো উচিত। এইখানে ঝগড়া ঝাঁটি বা শুধু শুধু মাঠ গরম বা সংসদ গরম করার উচিত হবে না, কারণ আমরা এগুলি অতীতে থেকে শিক্ষা নিয়ে সুস্থ এবং সুন্দর ধারায় এগিয়ে যাওয়ার চিন্তা সবার মধ্যেই করা উচিত। জি, মোহাম্মদ মহসিন, আপনিও কি তাই মনে করছেন? আসলে কি বিরোধী দল যেগুলো করছে সেগুলো সরকারি দলের উপর চাপ সৃষ্টি করার জন্য, নাকি আসলেই বিএনপির উচিত ছিল শুরুতে সংস্কার পরিষদের শপথটি নিয়ে নেওয়া? দেখেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আপনার সংবিধানের বাইরে, আমাদের যে প্রচলিত সংবিধান আছে তার বাইরে আপনার কোনো কিছু করার আপনার স্পেস আছে কিনা আমি এটা মনে করি না। যা কিছুই করতে হবে সংবিধানের আলোকেই করতে হবে, যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বারবার বলছেন যে সংবিধান অনুযায়ী দেশ চলবে। এখন দেখেন আপনার জুলাইয়ের আন্দোলন এবং সংগ্রাম গণ অভ্যুত্থান, সেটা আপনার যে আন্দোলনটা হয়েছিল একটা কোঠা, জি, কোটাকে ধারণ করেই এই আন্দোলনটা হয়েছে, বা আন্দোলনের পর একটা গণ অভ্যুত্থান হয়েছে, সরকারের পতন হয়েছে। কিন্তু আপনি দেখেন জুলাই আন্দোলনের কোনো ঘোষণাপত্র ছিল না যে জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানের পরে বা শেখ হাসিনার বিদায়ের পরে আমার দেশটা এই ৭২ সংবিধান পরিবর্তন করব, আরও সংস্কারমূলক কাজকর্ম করব, এইটা ছিল না। ছিল শুধু আপনার কোঠা আন্দোলন। আন্দোলনটা অভ্যুত্থানটা শেষ হওয়ার পর তারপর কিছু আসলো জুলাই ঘোষণাপত্র। ঠিক আছে, জুলাই ঘোষণাপত্র কাদেরকে নিয়ে করলেন? জাতীয় ঐক্যমত কমিশন করলেন। জাতীয় ঐক্যমত কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল ৪৯টা, তার ভিতরে মাত্র ১৯টা রাজনৈতিক দল ওই জায়গায় এসেছে। আপনি যদি জাতীয় ঐক্যমত করেন, জাতীয় ঐক্যমত তো সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে করতে হবে। আমাকে বাদ দিয়ে বা দাদাকে বাদ দিয়ে তো আপনি এই জায়গায় জাতীয় ঐক্যমত করতে পারবেন না। এবং বিএনপি তো জাতীয় ঐক্যমত কমিশনে বা জুলাই ঘোষণাপত্র তো বিএনপি তো তার কিছু নোট অফ ডিসেন্ট ছিল। পরবর্তীতে ওই কমিশন নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে তারা কমিশনটা রিপোর্টটা প্রস্তুত করছে। এবং সে জায়গায় বিএনপির বড় বড় নেতারা বলার চেষ্টা করছে যে আমরা জুলাই ঘোষণাপত্রটা মানছি এই কারণেই আমরা একটা নির্বাচন আদায় করার জন্য। যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তার দায়িত্বটাও অনেক আমার চাইতে আপনার চাইতে অনেক বেশি। সে যেভাবে দেশটাকে আপনার পরিচালনা করবে তার মতো করে সে পরিচালনা করবে, আমার কথা মতো সে করবে না, কারণ আমার দায়িত্ব কম। সেই ক্ষেত্রে বিএনপি বলছে যে সাংবিধানিক পরিষদ তো আমার নাই, আপনার আবার এই সংবিধানে নাই। এমনকি গণভোটটাও কিন্তু সংবিধানের বাইরে যায় গণভোট হয়েছে। গণভোট কিন্তু আমার প্রচলিত সংবিধানে নাই। কিন্তু গণভোটে তো আসলে জনগণের ম্যান্ডেটটা নেওয়া হয়েছে, মতামতটা নেওয়া হয়েছে, এখন সেটি বাস্তবায়ন না করলে সেটাকে বিট্রে করা হবে না? সেটা নিয়ে বিতর্ক আছে। গণভোটটা কিভাবে হয়েছে সেটাও নিয়ে আপনারা সামাজিক যোগাযোগ পত্রপত্রিকা আপনারা দেখছেন। জি, ঠিক আছে, গণভোটটা তো আপনার যে সংবিধানের বাইরে, সংবিধানে তো আমার প্রচলিত সংবিধানে তো আমার গণভোট নাই।
সংবিধানে তো এই নির্বাচনটিও তাহলে 5 বছর পরে করা লাগতো, আমরা তো না একটি সরকারের না, পতন না, না, ঘটিয়েছি। না, না, সেটা নির্বাচন, আপনি তো একটা সরকার চলে গেছে, ঠিক আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসছে, জি। সে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার দায়িত্বই ইন্টেরিয়াম গভর্নমেন্টের। আমি এরশাদবন্দি আন্দোলন আর স্টক হোল্ডার ছিলাম। আমরা 90 সালে এরশাদকে পতন ঘটিয়েছি। পতন ঘটাবার পরে তখন তত্ত্বাবধায়ক সরকার আসলে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে উনি শুধু 3 মাসে নির্বাচনটা দিয়ে উনি চলে গেছে, উনি কোনো সংস্কারের ধার দেয় নাই। তার পরবর্তীতে আপনার হাবিবুর রহমান সাহেব উনি এইটা করছেন, লতিফুর রহমান সাহেব আসছেন, উনি এইটা করছেন। আমি জানতে চাচ্ছি জনগণের মতামত নিয়ে রাষ্ট্র কি চাইলে তার সংবিধান সংস্কার বা পরিবর্তন করতে পারে কিনা? না, জনগণের মত, জনগণ, সংবিধান তো জনগণের জন্য, জনগণের বাড়ি না। কিন্তু আপনি যেটা বলছেন যে উমুকবাদী সংবিধান, সেকেন্ড রিপাবলিক, কত আপনি এই সংবিধান বাদ দিতে হবে, কত রকম কথাবার্তা আপনার মার্কেটে ছিল, ঠিক আছে। সেইটা আপনার রাষ্ট্রপতি পার্লামেন্টের ভাষণ আমি বর্জন করলেন, রাষ্ট্রপতির অধীনে আপনার শপথ দিলেন কীভাবে? আপনি রাষ্ট্রপতির অধীনে শপথটা নিলেন কীভাবে? রাষ্ট্রপতি তো অবৈধ হয়ে যায়। আর পার্লামেন্টের সংরক্ষিত জায়গায় সেই থেকে আপনি প্লেকার্ড নিয়ে ঢুকলেন, কেমনে ঢুকলো, কীভাবে ঢুকলো? ও জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এটা নিয়ে তো জাতির কোশ্চেন আছে। আপনি বললেন না হইল সরকার কি এটার জন্য অ্যাকাউন্টেবল করবে বিরোধী দলকে? আমি জানি না সরকার কি করবে, সরকারের সাথে যেতে আমি জড়িত না। তবে আমি একটা যেটা মনে করি সেটা হলো যে কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত আপনার যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া। কারণ ইউনুস গভর্নমেন্ট যেটা করছেন, ঠিক আছে, সেইটা তো জাতিটাকে এবং রাষ্ট্রটাকে একটা বাজে জায়গায় ফেলাই দিয়ে গেছেন। উনি আমেরিকার সাথে যে চুক্তিটা করছেন, উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, উনি নির্বাচিত গভর্নমেন্ট না। উনি একটা আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করছেন, সেইটা রাষ্ট্রটাকে এবং দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছেন উনি। বাণিজ্য চুক্তিটা যদি আপনি পূর্ণরকম পড়েন তা আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে এগুলো তো ওনার দায়িত্ব না। উনি 18টা সাংবিধানিক কি সংস্কার কমিটি করছে, কেটা মানতেছে সংস্কার, কোন জায়গায় কী করতেছে, কেটা বিএনপিতে এগুলো পাত্তাই দিতেছেন, আমার কাছে মনে হইতেছে। তা আপনি এগুলো কেন করলেন? এত টাকা রাষ্ট্র কেন খরচ করলেন? আজকে দেয় না প্রত্যেকটা উপদেষ্টার চরিত্র ফুটে উঠতেছে, কত সুন্দর চরিত্র, কেটা কত টাকা কামাই করছে, কেটা কোন জায়গায় দিয়ে কিনেছে, প্রধান উপদেষ্টা সহ, এটা তো আমি দেখতেই আছেন আপনারা। সেটা তো বিএনপির অনেককে নিয়েও বিতর্ক আছে। বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা এলো আপনারা যদি 1 মাস, এর মধ্যে বিএনপিকে নিয়ে কি বিতর্ক করবেন আপনি? না, এই যে বিএনপির যখন নমিনেশন দিচ্ছিল তখন অনেক ঋণ খেলাপিকে দিয়েছে, বা বিএনপির যে আন্তদ্বন্দ্ব, বিদ্রোহী প্রার্থী, অনেক কিছুই তো আছে। এবং এরকম একটা বড় রাজনৈতিক দল থাকলে, ঠিক আছে, আমি আগেই বলছি বিএনপি সমস্যাটা বোঝে। আমি আমার এই জায়গায় দাঁড়িয়ে বিএনপির সমস্যাটা আমি বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, ঠিক আছে। তারেক রহমান সাহেব দেশে আসার পর উনি তার দলটাকে যতটুকু, কারণ গত 18 মাসে উনি দেশে ছিলেন না, দলটা যেভাবে শেখ হাসিনার পতনের পর যেভাবে দলটা যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে গেছিলেন, সেই জায়গা থেকে উনি দলটাকে নিয়ে এসে একটা নির্বাচন করছেন। ওনার দল নির্বাচনে ভালো করছেন, রাষ্ট্র ক্ষমতায় গেছেন, উনি একটা ক্যাবিনেট ফর্ম করছেন, 1 মাস হয়েছে, দেখি ভবিষ্যতে। তবে আমি যেটা মনে করি, মুক্তিযুদ্ধের প্রশ্নে শহীদ জিয়াউর রহমান সাহেব যে দিকে আগাচ্ছেন, তারেক রহমান সাহেব ওই দিকেই আগাচ্ছেন। এই জায়গা থেকে একটা ভালো কিছু আমি পাবো বলে আপনার আমার কাছে মনে হয় না। জি, আমাদেরও তো আসলে তাই আশা, দেশ যেন একটি সুন্দর দিকে এগিয়ে যায়। আমরা সজীবন আসিসকে দিয়ে শেষ করব আজকের আয়োজন। আপনার কাছে আসলে ওভারঅল কি মনে হচ্ছে, আসলে কি দেশ ভালো দিকে যাচ্ছে? এবং ভালো দিকে যদি যায় তাহলে এই যে বিরোধী দল বারবার অবজেকশন দিচ্ছে সেই শুরু থেকে 1 মাসের মধ্যে, আমরা বলছি যে 1 মাস যথেষ্ট নয় একটি রাজনৈতিক দলকে বিচার করার জন্য, কিন্তু বিরোধী দল তো আসলে রাজপথে নেমে যাব বা এটি কেন হচ্ছে না, ওইটি কেন হচ্ছে দিয়ে যাচ্ছে, কেন? সেটা হচ্ছে, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে ভাইয়ের একটু একটা কথায় আমার আছে, দ্বিমত আছে, যে ইউনুস গভর্নমেন্ট যেইভাবে করে 18 মাস উনার অবজারভেশন, এটা অনেকের হতে পারে। তবে আমি এইখানে কথা বলার সুযোগ পেয়ে ইউনুস গভর্নমেন্টকে মানে মন থেকে ধন্যবাদ দিব, যে তারা এমন একটা পরিস্থিতিতে রাষ্ট্র ক্ষমতা নিয়েছিল যখন দেশে আইন শৃঙ্খলা শূন্যের কোটায় ছিল,
কোথাও প্রতিষ্ঠান কাজ করছিল না, সমস্ত এমপি, প্রধানমন্ত্রী, আপনার মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, একটা ভ্যাকুয়াম পরিস্থিতি, সমস্ত জায়গায় শূন্যতা। সেই পরিস্থিতিতে একটা রাষ্ট্রর দায়িত্ব নেওয়া এবং সেটা আবার ট্র্যাকে তোলা, এটা খুব সহজ ব্যাপার না। এই জন্য আমি ইউনূস গভর্নমেন্ট যে 18 মাসে, অন্য গভর্নমেন্ট ধরেন হাবিবুর রহমান গভর্নমেন্ট বা আপনার শাহাবুদ্দিন গভর্নমেন্ট বা লতিফুর রহমান গভর্নমেন্ট যে 3 মাসে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছিল, সেটা ইউনূস গভর্নমেন্টের পক্ষে সম্ভব ছিল না। কারণ 90-এর যে গণ অভ্যুত্থান, সেটা তো আমিও পার্টিসিপেট করেছি, আমারও মনে আছে, সেটা কিন্তু খুব একটা এফেক্ট করে নাই। এরশাদ সাহেবও পালায় যায় নাই এবং আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও ধ্বংস হয় নাই। এটা ঢাকা কেন্দ্রিক আন্দোলন করেছে, এরশাদ সাহেব এই আন্দোলনটা মেনে নিয়েছে, পদত্যাগ করেছে। বাট 24 সাল ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এবং এই 18 মাসে ইউনূস সাহেব তার প্রতিশ্রুত অনুযায়ী যে আপনার নির্বাচন দিয়েছেন এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে এবং মানুষ 14 সালের যদি মনে করি যে 14 সাল থেকে একটা নির্বাচন হওয়া উচিত ছিল, তাহলে 12 বছর পর এই দেশের মানুষ একটা সুষ্ঠু এবং অবাধ পরিবেশে নির্বাচন দিতে পেরেছে। এই জন্য আমি মনে করি যে ইউনূস সরকারকে অনেক বড় ধন্যবাদ দিতে হবে। আর আপনার যেটা প্রশ্ন আমার কাছে যে বিরোধী দল আপনার যেটা করছে, এটা অবশ্যই করবে। বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা, এবং বিরোধী দল আপনার বিরোধিতা করবে, সংসদে প্ল্যাকার্ড উঠিয়েছে, সেটা কতটা সাংবিধানিক ছিল বা সংসদের আচার রীতি অনুযায়ী ছিল, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তারা যে বিরোধিতা করছে সেটা তো স্ববিরোধী হয়ে যাচ্ছে। আপনি একটু আগে বলছেন যে এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এখন এই রাষ্ট্রপতিকে তারা চায় না, এবং বিরোধিতা তো করবে, গঠনমূলক সমালোচনা করবে, ক্রিটিক করবে যেন সরকার আরেকটু ভালো কাজ করতে পারে। কিন্তু সবকিছু নিয়ে যদি আমি বিরোধিতা করি, তাহলে কি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে কিনা? না না, সব কিছুতে বিরোধিতা করছে না। আপনি আসলে একটা বিরোধিতা দেখেই যদি আমরা মনে করি যে তারা সব কিছুতে বিরোধিতা করছে, সেটা করছে না। যেমন ফ্যামিলি কার্ড দিল, তারপরে আপনার খাল খনন কর্মসূচি, ইমামদের, এইগুলো তো সব জায়গায় প্রশংসিত হয়েছে। আর সংসদের যে কার্যক্রম, আপনার সরকারি দলের মতামতের বিরোধিতা করা, হ্যাঁ, গঠনমূলক বিরোধিতা করা একটা দায়িত্ব। এবং আপনার বিরোধী দল সবসময় চাইবে সরকারকে ডিস্টার্ব করতে গঠনমূলক প্রক্রিয়ায়, নট আপনার ধ্বংসাত্মক বা কথায় কথায় ওয়ার্কআউট করলাম তা না। আমার মনে হয় এখনও সময় আসে নাই আমাদের এই বিষয়ে মতামত দেয় যে বিরোধী দল সঠিকভাবে তাদের কার্যকলাপ বা সরকারের গঠনমূলক সমালোচনা করছে না। এটা 1 মাস খুবই কম সময় এই বিষয়ে মন্তব্য করা। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে সজীবুন আসিস, মোহাম্মদ মহসিনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আসলে দেখতেই পাচ্ছি যে সরকার এবং আমাদের যে বিরোধী দল আছে, দুটি দলই আসলে নিজের গতিতে সামনে এগিয়ে যাচ্ছে এবং দেশ আসলে একটি সুন্দর দিকে যাচ্ছে। সেই সৌন্দর্যটা বজায় থাকুক এবং ঈদের মধ্যে আপনারা সবাই আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দে থাকুন, খুশি থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।